স্বপ্ন যখন কেবল কল্পনায় সীমাবদ্ধ থাকে তখন তা হয়তো আবেগ, কিন্তু সেই স্বপ্নকে সাহস আর কর্মের রূপ দিলেই তা হয় পরিবর্তনের গল্প। আজ আমার স্বপ্ন অনুষ্ঠানে আমরা জানব এক সাহসী নারীর গল্প, যিনি প্রতিকূলতার মুখে থেমে যাননি, বরং নিজেকে প্রতিষ্ঠিত করে অন্য নারীদের জন্য পথ তৈরি করেছেন। তিনি নেত্রকোনার সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, একজন সফল নারী উদ্যোক্তা, ওমেন স্টাইল বিউটি পার্লারের প্রতিষ্ঠাতা এবং শত শত নারীর অনুপ্রেরণার নাম। সুইটি আপা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ধন্যবাদ আঁচল, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি, ভালো আছি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দেখে আসব আমাদের বানানো নাজনীন সুলতানা সুইটিকে নিয়ে ছোট্ট একটি তথ্যচিত্র। যেখানে স্বপ্ন দেখা মানেই বিলাসিতা, সেখানে স্বপ্নকে পরিণত করেছেন শক্তিতে। একজন নারীর সংকল্প, সংগ্রাম আর সাফল্যের এক সাহসী প্রতিচ্ছবি সৈয়দা নাজনীন সুলতানা সুইটি। নেত্রকোনা শহরের উকিলপাড়া এলাকার ছোট্ট একটি বাসা থেকে যাত্রা শুরু। পেছনে ছিল বাবার অনিচ্ছা, সামনে রাস্তা ছিল অনিশ্চয়তা আর সমাজের হাজারটা বাধা। তবু হার মানেননি তিনি। ওমেন স্টাইল বিউটি পার্লার নামের ছোট্ট উদ্যোগে গড়ে তুলেছেন নেত্রকোনায় এক নারী জাগরণের মঞ্চ। সৈয়দা নাজনীন সুলতানা সুইটি শেখ শফিউল আলম রাসেলের স্ত্রী, আর 5 ভাই বোনের মধ্যে বড় বোন তিনি। পড়াশোনা করেছেন নেত্রকোনা সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতক। তবে ভালোবাসার জায়গাটা ছিল একটু ভিন্ন, সৌন্দর্য চর্চা ও সংস্কৃতি। অনার্সে ভর্তি হওয়ার পরেই ছোট্ট একটি প্রশিক্ষণ কোর্স শেষে মায়ের সহযোগিতায় 30,000 টাকা লোন নিয়ে শুরু হয় তার কর্মজীবন। লোন তুলতে মায়ের শর্ত ছিল নিজের টাকায় কিস্তি পরিশোধ করতে হবে। নাজনীন সেটাই করেছেন। বাবা না চাইলেও মা পাশেই ছিলেন, আর সেই সাহসে ভাড়া বাসায় প্রথম ওমেন স্টাইল বিউটি পার্লার চালু করেন তিনি। তখনকার সময়ে নেত্রকোনায় কেউ কল্পনাও করেনি এমন সাহসী সিদ্ধান্তের। 2002 সালের 2 অক্টোবর ওমেন স্টাইল বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন সৈয়দা নাজনীন সুলতানা সুইটি। এরপর 2005 সালে ফারজানা শাকিলের অধীনে একটি বিশেষ প্রশিক্ষণ ছিল তার জীবনের বড় টার্নিং পয়েন্ট। নিজেকে তিনি প্রতিনিয়ত প্রশিক্ষণে নিযুক্ত রেখেছেন। নেত্রকোনা থেকে ঢাকায় ভোরবেলায় ছুটে গিয়ে রাতের ট্রেন ধরে ফেরার মতো কষ্টসাধ্য যাত্রা ছিল তার নিয়মিত। তার প্রতিষ্ঠান ওমেন স্টাইল বিউটি পার্লার এখন পর্যন্ত প্রায় 500 নারীকে প্রশিক্ষণ দিয়েছে। অনেকে এখন নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী। বর্তমানে 8 জন নারী তার প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করছেন। 2018 সালে উজ্জ্বলা পথ প্রদর্শক প্রতিযোগিতায় 8ম স্থান অর্জন, NSDA এর 3টি লেভেলে উত্তীর্ণ, ব্রেক ও কেয়ার বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ততা এসবে প্রমাণ করে সৈয়দা নাজনীন সুলতানা সুইটি একজন বহুমাত্রিক নারী। এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা। 2018 সালে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত নারী ক্যাটাগরিতে জয়িতা পুরস্কার, 2019 সালে উজ্জ্বলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্মাননা, 2021 সালে বাংলাদেশ বেস্ট বিউটি এক্সপার্ট উপদেষ্টা ও বিচারক হিসাবে সম্মাননা, 2023 সালে বাংলাদেশ তৃণমূল নারী উন্নয়ন সংস্থা থেকে শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা। এই সব কিছুই যেন সাক্ষ্য দিচ্ছে তার অদম্য অভিযাত্রার। এই যাত্রার নৈপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মায়ের, এবং তার প্রতিটি চ্যালেঞ্জের ছায়াসঙ্গী ছিলেন তার স্বামী রাসেল। তিনি অনুপ্রেরণার বাতিঘর হয়ে পাশে থেকেছেন সব সময়। সৈয়দা নাজনীন সুলতানা সুইটি আজ শুধু একজন পার্লার মালিক নন, তিনি নারী স্বাবলম্বনের প্রতীক, একজন অনুপ্রেরণাদায়ী সংস্কৃতি কর্মী এবং সামাজিক নেতৃত্বের উদাহরণ। তিনি প্রমাণ করেছেন সাহস থাকলে স্বপ্ন নিজেই পথ দেখায়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সৈয়দা নাজনীন সুলতানা সুইটিকে নিয়ে আমাদের বানানো ছোট্ট একটি তথ্যচিত্র। সুইটি আপা, আপনার জীবনের শুরুটা ছিল সাদামাটা এবং অনেক প্রতিবন্ধকতা ছিল। কেমন ছিল সেই শুরুর দিনগুলো? আসলে আমার জীবনের শুরুটা খুবই সাদামাটা ছিল, কারণ আমার বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মা গৃহিণী। তো আমাদের 5 ভাই বোনের সংসার। সেখানে আজ থেকে আমি 23 বছর আগের কথা বলছি, যখন আমি স্বপ্ন দেখি। তো ওই সময়টাতে 5 ভাই বোনের পড়াশোনা, আমাদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল বাড়িতে।
তো গান বাজনা পড়াশোনা করিয়ে আমাদের জন্য আমার বাবার খুব বেশি সচ্ছলতা দেওয়ার মতো অবস্থা ছিল না, যার কারণে আমরা সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি। আমরা নিজেরা টিউশনি করেছি, গানের টিউশনি করেছি, ঘরে বসে টিউশনি করেছি। এগুলোর মধ্য থেকেই নিজেকে আহ স্বপ্ন দেখেছি বড় কোনো কিছু হওয়ার, বিশেষ করে যেটা আমি নিজে কিছু করব, এরকম একটা স্বপ্ন আমার ছোটবেলা থেকেই ছিল। একদিকে বাবার অনিচ্ছা, অন্যদিকে লোন নিয়ে ব্যবসা শুরু। এই চ্যালেঞ্জ কিভাবে পার করেছিলেন? আসলে বাবার অনিচ্ছাটা প্রবল ছিল, কারণ মেয়ে ব্যবসা করবে, এত বছর আগের কথা। এই সময়ে আসলে কেউ ভাবতে পারে না যে আমার মেয়েটা পড়াশোনা করে সরকারি চাকরি করবে বা অ্যাডভোকেট হবে বা একটা চেয়ারে বসবে, সেটা না করে সে উদ্যোক্তা হতে চায় বা নিজে ব্যবসা করতে চায়। তো এইটা আসলে কোনো বাবা মাই চাইতেন না। সেখান থেকে আসলে বাবার অনিচ্ছাটাকে সাথে নিয়েই মায়ের সাহায্যে আমার মা আমাকে এই ব্যাপারটাতে খুবই সমর্থন জানিয়েছেন। এবং আমার মার সাহায্যে আমি একটা লোন করাই আমার মাকে দিয়ে, যেটার মধ্যে আমার মার শর্ত ছিল যে তোমার লোন তোমাকেই পরিশোধ করতে হবে, তুমি যদি ইনকাম করে পরিশোধ করতে পারো তাহলেই আমি তোমাকে লোনটা করে দিতে পারি। ওই সময় 30,000 টাকা লোন করে আমি আমার পার্লারের যাত্রা শুরু করি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকেই আমি আর কখনোই পিছন দিকে আমাকে তাকাতে হয়নি। আর আমি লোনটাও খুব সুন্দরভাবে পরিশোধ করে আজকের এই অবস্থানে আস্তে আস্তে চলে এসেছি। এই ক্ষেত্রে আপনার মায়ের ভূমিকাটাই বেশি ছিল। 23 বছর আগে নেত্রকোনার মতো এলাকায় একজন নারী হয়ে পার্লার ব্যবসা শুরু করেছেন। এই সাহসটা আপনি কোথায় পেলেন? আসলে আমার আত্মবিশ্বাসটা খুব বেশি ছিল সব সময়, এখনো পর্যন্ত। তো শুধু আত্মবিশ্বাসে তো কাজ হয় না। আর আমার বাবা যেহেতু অর্থনৈতিকভাবে এতটা সচ্ছল ছিলেন না যে পড়াশোনা গান বাজনার পাশাপাশি আবার আমাদেরকে অন্য কিছু শিখাবেন, তো সেইখানে আমাকে টিউশনির টাকা জমিয়ে তারপরেও কিছু টাকা আমার বাকি থাকে, যেটা হচ্ছে আমার হঠাৎ করেই খুব শখ হলো আমি পার্লারের কাজটা শিখবই, সেটা যেভাবেই হোক, কিন্তু আমার হাতে টাকা নেই। তো আমার হাতে যে টাকা আছে সেটা দিয়ে হবে না। তো তখন আমার একটা আসলে গোপন তথ্য আছে, আসলে বললে বলতে হয় সেটা। না, সেই গোপন তথ্যটাই আমরা জানতে চাচ্ছি। আসলে আমার কখনোই এটা বলার সুযোগ হয়নি, আজকে যেহেতু হয়েছে আমি সেটা আজকে বলি। সেটা হচ্ছে যে আমার হাজবেন্ডের সাথে আমার লাভ ম্যারেজ ছিল। তো ওর সাথে আমার যখন থেকে পরিচয়, সেই সময়টা থেকে তো এরপরেই আমার পার্লারের এইটা নিয়ে উদ্যোগ নেওয়া। তখন আমি আসলে ওর হেল্প চাই। আমার এটা খুবই লজ্জার একটা ব্যাপার ছিল তখন যে বয়ফ্রেন্ডের কাছে টাকা চাওয়া। তো আমি ওর কাছ থেকে ধার নিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে 5,000 টাকা ধার দিবে, যেটা আমি তোমাকে 1 বছর পরে শোধ করে দিব। তো ও মেনে নিয়েছিল, সেটা বললো আচ্ছা সেই ঠিক আছে। টাকাটা কি আপনি শোধ করেছিলেন? হ্যাঁ অবশ্যই, আমি ওকে 3 গুণ দাম তাকে আমি ফেরত দিয়েছি। তাকে আমি খুব ওই সময়কার 16,000 টাকা দিয়ে একটা আমি ওকে মোবাইল কিনে দিয়েছিলাম। বাহ, বেশ। তো ওই থেকেই মানে আমি বলবো যে আসলে আমার মায়ের পাশাপাশি আমার হাজবেন্ডের সহযোগিতা আরো বেশি, এবং এখনো পর্যন্ত সেটা। আমি একজন সফল নারী উদ্যোক্তা বলা চলে। আমি যত জায়গায় ট্রেনিং বলেন যাই বলেন, আমার হাজবেন্ডের পূর্ণ সমর্থন এবং ছায়া সঙ্গী বলা চলে তাকে। প্রত্যেকটা সফলতার পিছনেই একজন নায়ক থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার সফলতার পিছনের নায়ক আপনার হাজবেন্ড। অবশ্যই। আপু, মানুষকে সাজিয়ে দেওয়া শুধু মেকআপ নয়, একটি আস্থার জায়গা। একটু ব্যাখ্যা করবেন কি? মানুষের মধ্যে আসলে কিছু ভ্রান্ত ধারণা ছিল পার্লার নিয়ে। মানুষের মধ্যে এরকম একটা ধারণা পার্লার মানে সাজগোজ, এছাড়া আর কি হতে পারে। আসলে তো পার্লার মানে সাজগোজ, এটা তো একটা সাবজেক্ট, কিন্তু একটা পুরোপুরি অধ্যায়ই আছে যেটা হচ্ছে ট্রিটমেন্ট ধর্মী। যেমন হচ্ছে আমরা ফেসিয়াল, বিভিন্ন ধরনের আমাদের পেডিকিউর একটা ট্রিটমেন্ট, আমাদের অয়েল ম্যাসাজ একটা ট্রিটমেন্ট। তুমি হয়তোবা ব্রণের একটা প্রবলেম নিয়ে গেলে সেটা একটা ট্রিটমেন্টের মাধ্যমে। এই ধরনের আমরা ম্যানুয়ালি করতে করতে এখন যেটা হয়েছে আমাদের ক্লিনিক্যালি কিছু ট্রিটমেন্টও এসে গেছে আমাদের ভিতরে। তাহলে কি এখানে ক্লিনিক্যালি ট্রিটমেন্টও হয়? হ্যাঁ বলা যায়। কারণ হচ্ছে আসলে সেমি লেজার গুলো এখন পার্লারে হচ্ছে। আমি আজকে থেকে 15 বছর আগে থেকেই আমার এখানে অবাঞ্ছিত লোমের যে ট্রিটমেন্টটা সেটা আমার পার্লারে করে আসছি,
এখনো পর্যন্ত আমাদের এখানে যারা করেছে সবাই সাকসেস। আমি এমনও ক্লায়েন্ট হ্যান্ডেলিং করেছি যার বয়স 70 বছর, এবং ওনার হঠাৎ করে হরমোনাল একটা ইমব্যালেন্সের কারণে ওনার হয়তো বা মুখের লোমের একটা বেশ পরিবর্তন এসছে, সেটা উনি কোনোভাবেই পরিবর্তন করতে পারছেন না। উনি ডাক্তারের কাছে গেছেন, তখন করোনাকালীন সময়, উনি ডাক্তারের কাছে 2-1টা সিটিং দেওয়ার পরে উনি আর দিতে পারছেন না। তখন ডাক্তার ওনাকে আমাদের শরণাপন্ন হওয়ার জন্য বললেন যে আপনার এলাকায় যদি এরকম কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে কোনো পার্লারে, আপনি সেখানে যোগাযোগ করেন। উনি আমাদের কাছে আসছেন এবং এসে দেখেন যে ডাক্তারের কাছে যে ট্রিটমেন্টটা ছিল সেম ট্রিটমেন্টটা আমরা দিচ্ছি। তো উনি খুব খুশি হলেন এবং আমাদের কাছ থেকে সিটিং নিলেন। এখন উনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু আমরা ডাক্তারের কাছে না গিয়ে কেন আপনাদের কাছে যাব? না, পার্লারে কেন? ডাক্তারের কাছে না গিয়ে আমাদের কাছে আসার ব্যাপারটা এরকম হচ্ছে না। আমাদের কাছে এখন দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টকেই ডাক্তার, হয়তোবা অনেক ব্রণের পেশেন্ট, তার অনেক ধরনের প্রবলেম আছে, তাকে মেডিসিন দেওয়ার পরে যখন ওনাকে একটা লেভেলে নিয়ে আসলো যে এখন হ্যাঁ, এখন আর ওর কোনো ঔষধ লাগবে না, এখন যদি ও পরিচর্যার ভিতরে থাকে তাহলে ঠিক হয়ে যাবে, তখন ডাক্তাররাই সাজেস্ট করে দিচ্ছেন আপনি এখন একটা পার্লারে যান, এখন আর আপনার ট্রিটমেন্টের দরকার নাই, এখন পরিচর্যার দরকার। ওনারা তখন আমাদের এখানে আসেন, আমরা তাদেরকে একটা পরিচর্যার চার্ট হিসেবে ওনাকে কি কি করতে হবে সেটা আগে বুঝিয়ে দিই, তারপর থেকে তার পরিচর্যা শুরু হয় এবং ওনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুস্থ বলতে ওনারা সম্পূর্ণ ব্রণ মুক্ত বলেন বা যে প্রবলেমটা নিয়ে এসেছিলেন, যারা আমাদের সিটিং গুলা ঠিকঠাক মতো করতে পারেন, আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়ে যান। এই ক্ষেত্রে তো আপনাদের প্রশিক্ষণ নিতে হয়, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। অবশ্যই, প্রশিক্ষণ ছাড়া তো আমি কোনো ক্লিনিক্যালি ট্রিটমেন্ট করতে পারবো না। আমি কোনো, ওইটা তো অনেক দূরের কথা, আমি আসলে যে কোনো ট্রিটমেন্টই ভালো মতো করতে পারবো না। তো যার কারণে আমাদের দেশের এবং দেশের বাইরের বিভিন্ন স্কিন সংক্রান্ত, ত্বক সংক্রান্ত বা ডার্মাটোলজিস্ট যারা আসেন বাইরে থেকে, ওনাদের ট্রিটমেন্টগুলোর জন্য আমরা সবসময় মুখিয়ে থাকি কখন ওনারা আসবেন। এবং এইটা আমার বেশ কয়েকটা ট্রেনিং করার সুযোগ হয়েছে। তো যার কারণে সেগুলো থেকে আমি বিশেষ করে বেশ ভালো একটা ফলাফল নিয়ে আসতে পেরেছি। ওই ট্রেনিংগুলোর পরে নিজেকে উন্নত করতে পেরেছি। ওই ট্রেনিংগুলোর পরে আমি একটা নতুন মেশিন লঞ্চ করতে পেরেছি, নতুন একটা ট্রিটমেন্ট লঞ্চ করতে পেরেছি আমার পার্লারে। আপু, আপনাদের কাছে বর্তমানে কি কি আধুনিক প্রযুক্তি আছে? আমি সব সময়ের সাথে আপডেট। আমি মনে করি আজকে থেকে 15 বছর আগেই যেহেতু আমার কাছে সেমি লেজারের ট্রিটমেন্ট হয়, তো সেই হিসাব করে আমার এখানে অনেকেই হচ্ছে মোল বা তিল এইগুলো নিয়ে একটু হেসিটেট ফিল করে, বিভিন্ন প্রবলেম, বিভিন্ন আসলে হয়তোবা খুব বেশি লাগছে তার কাছে, তো এইগুলা রিমুভ করা। আবার প্রসাধন হিসেবে অনেকে তিল বসাচ্ছে, সেটাও করছি আমরা। ওইগুলা রিমুভ করার ব্যাপার, আঁচিল, তিল, মোল এগুলো হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের এখানে হাইড্রাফেশিয়াল, বায়োহাইড্রাফেশিয়াল, যেটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা ফেসিয়াল প্লাস ট্রিটমেন্ট, সেটা আমার এখানে 3 বছর যাবত হচ্ছে। লোমের যেটা অবাঞ্ছিত লোমের ট্রিটমেন্টটা, সেটা হচ্ছে মূলত আমরা মেশিনারি ইউজের যে ট্রিটমেন্টগুলো, সেগুলো সময় আপডেট যত হচ্ছে আমরা সেভাবে আপডেট হয়ে যাচ্ছে। আমাদের কাছে ওই প্রত্যেকটা প্রযুক্তি আমাদের কাছে আছে। আপনি প্রশিক্ষণ দিয়েছেন প্রায় 500 জনকে, তাদের অনেকে আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন, আপনার অনুভূতি কেমন? সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না আসলে। এই ব্যাপারে আমি খুবই গর্বিত। আমি যেটা চাই যে প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হোক, এই কথাটা আমি আমার পার্লারে সব সময় প্রত্যেকটা মেয়েকেই বলি। হাতের কাজ শিখে রাখো, মানে স্কিন ডেভেলপমেন্টের উপরে কোনো আর কিছুই নাই, তুমি যত শিক্ষিতই হও না কেন, তুমি হাতের কাজটা শিখে রাখো, এটা একটা মেয়ের আত্মনির্ভরশীলতার একটা জায়গা। তো সেইখান থেকে আমি 500 জন মেয়েকে স্বাবলম্বী করতে পেরেছি। তাদের মধ্যে কেউ কেউ এরকম আছেন যারা নেত্রকোনা শহরেও খুব ভালোভাবে পার্লার চালাচ্ছে, সফল তারা। নেত্রকোনার বাইরে ঢাকায়, নারায়ণগঞ্জে, নেত্রকোনার বিভিন্ন উপজেলাতে এরকম আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখনো আমার সাথে এসে আমাকে জড়িয়ে ধরে, আপা আপনার জন্য এই। আর এছাড়াও আমার এখানে যারা এমপ্লয়ি হিসেবে কাজ করে তাদের মধ্যে ওদের সংখ্যা অনেক বেশি। আমার এখানে যারা এমপ্লয়ি হিসেবে কাজ করেছে তাদের ম্যাক্সিমামই দেখা গেছে যে ওরা একবার আমার এখানে ঢুকলে
8-10 বছরের আগে কেউ যায়নি। বিয়ে শাদী সংক্রান্ত ব্যাপার হলে তখনই তারা বের হয়ে গেছে। তো তারা এখনো বিয়ের পরেও আমার এখানে আছে। এমনও স্টুডেন্ট আছে আমার যার 15-16 বছর যাবত সে আমার সাথে কাজ করছে, এমনও আছে যে 12-13 বছর যাবত কাজ করছে, এমনও আছে যে বিয়ে সংক্রান্ত কারণে চলে গিয়েছিল আবার জয়েন করেছে। তো এই যে ওদেরকে আমি স্বাবলম্বী করতে পেরেছি, এইটা আম, তো আমি প্রকাশ করতে পারবো না। এটাই আমার স্বপ্ন যে প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হোক। আপনার কাছে যেই মেয়েগুলো আসে তারা কি পড়াশোনার সুযোগ পায়? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমি মানে সর্বাধিকার দিয়ে থাকি। মানে এইখানে হচ্ছে আমার এখানে এরকম এসএসসি পরীক্ষা দিয়ে এসছে, একদম ল পাশ করে বের হয়ে গেছে। আমার এখানে এসছে এখনো একটা মেয়ে মাস্টার্স ভর্তি হবে এবার, শুধু একটা মেয়ে ডিগ্রি পরীক্ষা দিবে। একটা মেয়েকে আমি 8 থেকে নিয়ে আসছিলাম, সে হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করে বের হয়ে গেছে। তারপরে এইরকম সংখ্যা বলতে গেলে আমি অনেকগুলো বলতে পারবো। বাহ, এটা আপনার বড় মনের পরিচয়। এত বড় পরিসরে কাজ করতে গিয়ে আপনি কি কি মূল্যবোধের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? আমি বিশ্বাস করি সততা, পরিশ্রম আর আত্মবিশ্বাস, এই 3টা জিনিস যদি থাকে একটা নারীর ভিতরে, তাহলে সে এগিয়ে যেতে পারবে। এই 3টাই হচ্ছে তার মূল ভিত্তি। আর আমি যাদেরকে আমার প্রশিক্ষণ দিই, আমার পার্লারে যারা আছে, আমার যাদেরকে প্রশিক্ষণ দিই, আসলে আমি তাদেরকে পার্লারের কাজের পাশাপাশি আমি তাদের ভিতরে সেই মূল্যবোধটাকে জাগিয়ে তোলার চেষ্টা করি। সেই মূল্যবোধটাই তার আসল শক্তি হয়ে উঠবে। তো সে যেন তার সেই মূল্যবোধটা নিয়ে বেঁচে থাকতে পারে, সে যেন তার আত্মসম্মানটা নিয়ে বেঁচে থাকতে পারে, এটাই হচ্ছে আমার মূল উদ্যোগ। 2018-তে জয়িতা, 2019-এ উজ্জ্বলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, 2023-এ শ্রেষ্ঠ উদ্যোক্তা। এই অর্জনগুলো আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? আসলে এই পুরস্কারগুলোই আমার শক্তি, আমার স্বীকৃতি, আমার কাজের স্বীকৃতি। আমি এত ছোট একটা পরিসর থেকে বের হয়ে এসে আমি জাতীয় পর্যায়ের পুরস্কার, আমি একটা দেশের বেশ বড় ধরনের প্রতিযোগিতাতে আমি টপ 10-এ গিয়ে সেখান থেকে বের হয়ে আসা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া, এটা আমার জন্য একটা স্বপ্ন ছিল। তার পাশাপাশি আমার অন্যান্য যে ধরনের পুরস্কারগুলো, এগুলো আমার শক্তি যোগায়। আসলে এই পরিসর থেকে আমি যে পর্যায়ে উঠে এসেছি, আমি চাই প্রত্যেকটা নারী এই স্বপ্নটা দেখুক। ভবিষ্যতে আপনি ওমেন স্টাইলকে কোথায় দেখতে চান? আসলে স্বপ্ন তো অনেক বড়, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি চাই আমার এই প্রতিষ্ঠান আমার জেলা ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুক। প্রতিটা মেয়ে, আসলে আমি প্রত্যেকটা মেয়েকে বলতে চাই যে শুধু পড়াশোনার করে আসলে পড়াশোনার উপরে ডিপেন্ড না করে তারা যেন কর্মদক্ষতা অর্জন করে। স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলে, হাতের কাজ, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। উদ্যোক্তা, নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমি অনার্স মাস্টার্স এলএলবি, আমি ওই পাশেই যাইনি। আমি নিজেকে উদ্যোক্তা হিসেবেই দেখতে চেয়েছিলাম, নিজেকে তৈরি করে আনো। আমি চাই প্রত্যেকটা মেয়ে নিজেকে বিশ্বাস করো এবং নিজেকে সে জায়গায় এনে দাঁড় করাও। আপনি যেহেতু একজন সাংস্কৃতিক কর্মী, এই ব্যস্ত জীবনের মধ্যে সঙ্গীতের প্রতি আপনার ভালোবাসাটা এখনো কিভাবে বাঁচিয়ে রেখেছেন? সঙ্গীত আমার মনের খোরাক। পড়াশোনার পাশাপাশি ঠিক সেই সময়টা থেকে সঙ্গীতেরই হাতেখড়ি ওই সময়টা থেকে, তো এটাকে তো আমি কখনোই ছাড়তে পারিনি। এখন সেটা মনের খোরাক হয়ে গেছে সময়ের সাথে সাথে। যখনই বিষণ্ণ হয়ে যাই, যখনই খুব কাজের চাপে থাকি, যখনই খুব ক্লান্ত হয়ে যাই, তখনই একটু মুড অন করি, হয়তো একটা গান দিয়ে একটু নিজেকে চাঙ্গা করে নিই। তো এটা আমার সাথে আছে, থাকবে আজীবন। আপু, আপনার কথা শুনে তো এখন গান শুনতে মন চাচ্ছে। তাহলে একটা গানের 2টা লাইন আমরা শুনে ফেলি। আসলে এখন এটা মনের খোরাক হয়ে যাওয়াতে একটু তো আমি নিজের জন্যই গাই, এখন আর ওইভাবে গাওয়া হয় না। ঠিক আছে, আমি 2 লাইনই করি। আমি আসলেই ওইভাবে গাই না। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো
বরষায় এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়া, চলে এসো তুমি, চলে এসো এক বরষায়। বাহ, অসাধারণ আপনার কণ্ঠ। ধন্যবাদ। আপনি প্রায় সময় নিজেকে প্রশিক্ষণে ব্যস্ত রাখেন, এই আত্ম উন্নয়নের প্রবণতা আপনার মধ্যে কিভাবে হলো? আসলে আমার সবসময় মনে হয়, আমি ছোটবেলা থেকেই আমার বাবার কাছ থেকে শুনতাম সবার আমি ছাত্র। এটা যেন সবসময় ভিতরে থাকে, আমি কিছু একটা হয়ে গেলাম এটা যেন কখনোই মনে না করি। তো এইটা আমার ভিতরে সবসময় থাকে। আমি এখনো শিখছি, আমি শেষ সময় পর্যন্ত শিখতে চাই। তো যেহেতু আমার শিখার আগ্রহটা প্রবল, আমি সুযোগ পেলেই, আমি যে কোনো ধরনের ট্রেনিং এর সুযোগ পেলেই, যখনই মনে হয় যে আমার এইটাতে আরেকটু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তখনই আমি দৌড় দিই। যখনই মনে হয়, আমি এরকমও হয়েছে যে মাসে 4-5 দিন একটানা ঢাকা, মানে সকালে গিয়ে রাতে ফিরেছি, সকালে গিয়ে রাতে ফিরেছি। এই ধরনের কাজগুলো আমার একটা সময় রেগুলার ছিল, মানে ট্রেনিং চলে আসছে, আমার যেতে হবে, যে কোনো ট্রেনিং আমার যেতে হবে। তো এইভাবে করে আমি এখনো পর্যন্ত করছি। এখনো পর্যন্ত ভবিষ্যতেও যখন যেটা মনে হবে যে এটা তো আমার জানা নেই, এটা নতুন এসছে, আমি মনে করি সবার আগে আমি যাব। একজন স্ত্রী, একজন মা, একজন উদ্যোক্তা, এই সব পরিচয়ের ভারসাম্য আপনি কিভাবে বজায় রাখেন? আমার মনে হয় আমি একজন খুব ভালো সহযোদ্ধা পেয়েছি। এই ব্যাপারে আমার স্বামী শেখ শফিউল আলম রাসেল সব সময়ই আমার সাথে ছায়া সঙ্গী হিসেবে ছিলেন। আমাকে সব সময় উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন এবং কখনোই আমার পথে বাধা হয়ে দাঁড়াননি, যার কারণে আমি এখনো সেটা করতে পারছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যদি সুযোগ পান দেশের শিক্ষানীতিতে বা নারী উন্নয়ন নীতিতে কি পরিবর্তন আনতে চাইবেন? আমি চাই আমাদের স্কুল পর্যায় থেকেই মেয়েদের পড়াশোনার পাশাপাশি হাতের কাজ বাধ্যতামূলক করা হোক। সাহস, দক্ষতা এবং নেতৃত্ব তৈরি করাও দরকার। আসলে নারীকে সুযোগ দিলে শুধু জীবন নয়, সমাজকেও পরিবর্তন করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। সুইটি আপা, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ আঁচল। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য নেত্রকোনার.com-কে। জীবন যখন পথ দেয় না, তখন নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হয়। সৈয়দা নাজনীন সুলতানা সুইটি সেটি করে দেখিয়েছেন। সংগ্রাম, সাহস আর নিরন্তর পরিশ্রম দিয়ে তিনি শুধু নিজের জীবন বদলাননি, বদলে দিয়েছেন বহু নারীর ভবিষ্যৎ। আজকের আমার স্বপ্ন অনুষ্ঠানে এই অসাধারণ অনুপ্রেরণার ভাগ করে নিতে পেরে আমি গর্বিত। স্বপ্ন দেখুন চোখে নয়, কাজে, কারণ আপনি একাই সমাজ বদলাতে পারেন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন একজন স্বপ্নদ্রষ্টার সঙ্গে। আমি আঁচল ভৌমিক বিদায় জানাচ্ছি সবাইকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।